নিশ্চয়ই থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো আমাদের এই ভিডিওর আলোচনার বিষয় হলো বিএ 6 সেমিস্টারের যে দর্শন অর্থাৎ ফিলোসফি তার সাজেশন অর্থাৎ 2026 সালের নিউ সিলেবাস অনুযায়ী 6 সেমিস্টারের যে দর্শনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষায় আসবেই তার সাজেশন স্বরূপ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে। যদি তোমাদের এই সাজেশনের প্রশ্ন এবং উত্তরগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সেই প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ ফাইনাল পরীক্ষায় যেগুলো শতকরা 100% আসবে সেই উত্তরগুলো তোমরা সংগ্রহ করতে পারবে পিডিএফ এর মাধ্যমে। তবে এক্ষেত্রে সামান্য একটি পারিশ্রমিক তোমাদের দিতে হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর এইরূপ শিক্ষণীয় ভিডিও পেতে এই তুফান খাদিম আইএসপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব সেই প্রশ্নের দিকে যে প্রশ্নগুলো আমাদের 2026-এ সাজেশন ভিত্তি আকারে রয়েছে। আমাদের প্রথমে যে পেপার রয়েছে সেই পেপারের নাম হচ্ছে ধর্মদর্শন অর্থাৎ রিলিজিয়ন অফ ফিলোসফি। এই ধর্মদর্শন অর্থাৎ এই পেপার থেকে প্রথমেই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তা হলো ধর্মদর্শন কি, ধর্মদর্শনীয় স্বরূপ আলোচনা করো মান 10। দ্বিতীয় নম্বর বা 2 নম্বর প্রশ্ন রয়েছে দর্শনের সঙ্গে ধর্মের সম্পর্ক কি রূপ তা আলোচনা করো। 3 নম্বর থাকছে টোটেম কি, ধর্মের একটি আদিমতম রূপ হিসাবে টোটেমবাদ আলোচনা করো। আমার তরফ থেকে এই টোটেমবাদ 100% তোমাদের পরীক্ষায় আসবেই, তোমরা নোট করে রাখো। এবার থাকছে নৃতাত্ত্বিক মতবাদ হিসাবে সর্বপ্রাণবাদ তত্ত্বের ব্যাখ্যা করো। টোটেমবাদ এলে 5 নম্বরের জন্য আসবে এবং সর্বপ্রাণবাদ 10 নম্বরের জন্য আসবে। এই দুটো প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আমার তরফ থেকে সাজেশনে রইল, যেটা পরীক্ষায় আসবেই আসবে। 5 নম্বর প্রশ্ন থাকছে ধর্মের উৎপত্তি সম্পর্কেও প্রেতাত্মা সম্বন্ধীয় মতবাদটি ব্যাখ্যা করো। এছাড়া থাকছে 6 নম্বরে ধর্মের উৎপত্তিতে মানার ভূমিকা আলোচনা করো। এই মানা 5 নম্বরের জন্য আসতে পারে। তারপর থাকছে বিশ্বজনীন ধর্মরূপে বৌদ্ধ ধর্মের সংক্ষিপ্ত বর্ণনা দাও। বলে রাখি বিশ্বজনীন ধর্মরূপে যে 3টে ধর্ম আছে 100% 3টে ধর্মের প্রশ্নের মধ্যে 2টো তোমরা কমন পাবেই, হয় ইহুদি না হয় খ্রিস্টান অথবা ইসলাম। আর 5 নম্বরের জন্য যদিও আসে হিন্দু ধর্ম বা হিন্দু ধর্মও কিন্তু তোমাদের সিলেবাসে আছে, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। বিশ্বজনীন ধর্মরূপে বৌদ্ধ ধর্মের সংক্ষিপ্ত বর্ণনা দাও 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর থাকছে টিকা ত্রিতত্ত্ববাদ। এই ত্রিতত্ত্ববাদ হচ্ছে বৌদ্ধ ধর্মের। তারপরে চলে আসছে ত্রিতত্ত্ববাদ। এই ত্রিতত্ত্ববাদ হচ্ছে আমাদের খ্রিস্টান ধর্মের। তারপর আসছে 9 নম্বর হিন্দু ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মান 5-এর জন্য। 10 নম্বরে লিখতে হচ্ছে আবার টিকা পঞ্চস্তম্ভ বা ইসলাম ধর্মের বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও 5 নম্বরে। 11 নম্বর প্রশ্ন করতে হবে খ্রিস্ট ধর্মে ঈশ্বরকে কিভাবে চিন্তা করা হয় তা আলোচনা করো। 12 নম্বর থাকছে বিশ্বজনীন ধর্মরূপে ইসলাম ধর্মের গুরুত্ব আলোচনা করো। 13 নম্বর থাকছে হিন্দু ধর্মকে কেন বিশ্বজনীন ধর্ম বলা হয় না তার সপক্ষে এবং যুক্তি দাও। ঈশ্বরের 14 নম্বর প্রশ্ন ঈশ্বরের অস্তিত্ব সমর্থনে যোগ দর্শনের যুক্তিগুলি আলোচনা করো। 15 নম্বর থাকছে ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে উইলিয়াম প্যালের ডিজাইন অর্থাৎ ঘড়ির উপমা ব্যাখ্যা করো। এই উইলিয়াম প্যালের ঘড়ির ডিজাইনটা 100% লিখে রাখো। তারপর থাকছে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে আদি কারণ বিষয়ক বা প্রথম কারণ বিষয়ক যুক্তিটি ব্যাখ্যা করো। নেক্সট থাকছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে অ্যানসেলমের যুক্তিটি ব্যাখ্যা করো। এছাড়াও থাকছে ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে সমাজতাত্ত্বিক যুক্তিটি বিবরণ দাও। তারপর থাকছে ঈশ্বরের অস্তিত্ব বিপক্ষে ফ্রয়েডের যুক্তিটি বর্ণনা করো। এছাড়াও থাকছে অমঙ্গলের সমস্যা সম্পর্কে আলোচনা করো। এছাড়াও থাকছে একেশ্বরবাদ বলতে কি বোঝায়, এই একেশ্বরবাদের যুক্তি দাও। এই একেশ্বরবাদ এবং বহুশ্বরবাদ দুটোর মধ্যে একটা পরীক্ষায় 100% আসবেই তোমাদের। এছাড়াও লাস্ট প্রশ্ন থাকছে এই ধর্মদর্শন থেকে আমাদের বহু ঈশ্বরবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। আমাদের দ্বিতীয় যে পেপার রয়েছে সেই দ্বিতীয় পেপারে বলতে থাকছে সমসাময়িক ভারতীয় দর্শন। এই সমসাময়িক ভারতীয় দর্শন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে 2026-এর সাজেশনে মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত আলোচনা করো। কোনো গুরুদেব আটকাতে পারবে না, হয় 5-এ নাহলে 10-এ কিন্তু আসবে, নোট করে রাখো। 2 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথকে অনুসরণ করে ধর্মের প্রকৃতি ব্যাখ্যা করো। 3 নম্বর থাকছে মানুষের মধ্যে উদ্বৃত্ত বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ কি সীমাবদ্ধ, রবীন্দ্রনাথকে অনুসরণ করে তা আলোচনা করো। এই ছিল রবীন্দ্রনাথ সম্পর্কে টোটাল 4টে প্রশ্ন। এছাড়াও থাকছে স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে জ্ঞান যোগ এর সর্ব ব্যাখ্যা আলোচনা করো।
এছাড়াও থাকছে স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে ব্যবহারিক বেদান্তের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এছাড়াও থাকছে শ্রী অরবিন্দকে অনুসরণ করে অখণ্ড যোগের ব্যাখ্যা দাও। এছাড়াও থাকছে শ্রী অরবিন্দের দর্শন ও মানবতাবাদ সম্পর্কে প্রকৃতি বিশ্লেষণ করো। এছাড়াও থাকছে শ্রী অরবিন্দকে অনুসরণ করে মানুষের অভিব্যক্তি ও তার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। এরপর থাকছে সত্যতায় প্রকৃতি বিষয়ে অর্থাৎ সত্যতা প্রকৃতি বিষয়ে রাধাকৃষ্ণানের ভাবনা বিশ্লেষণ করো। এরপর থাকছে রাধাকৃষ্ণানকে অনুসরণ করে ধর্মীয় অভিজ্ঞতার বিষয়ে আলোচনা করো। মোহাম্মদ ইকবাল ঈশ্বর প্রসঙ্গে কি বলেছেন তা আলোচনা করো। মোহাম্মদ ইকবালকে অনুসরণ করে সংক্ষেপে আত্মার স্বরূপ ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন থাকছে গান্ধীজিকে অনুসরণ করে অহিংসা নীতি আলোচনা করো। 15 নম্বর থাকছে সত্যই ঈশ্বর গান্ধীজির এই অভিমত এর তাৎপর্য পর্যা আলোচনা করো। এই ছিল আমাদের মেজর যে 2 পেপার, অর্থাৎ মেজর 2 পেপার হচ্ছে সমসাময়িক ভারতীয় দর্শন। সেই সমসাময়িক ভারতীয় দর্শন থেকে টোটাল 15টা প্রশ্ন। বলা বাহুল্য তোমরা 3টে দার্শনিকের সমস্ত নোটগুলো মুখস্থ রাখবে, তাহলে দেখবে অন্ততপক্ষে 10 নম্বরের 2টো এবং 5 নম্বরের 4টে তোমরা কমন পাবে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ আর মহাত্মা গান্ধী। এই 3টে দার্শনিককে সুন্দরভাবে তোমরা পড়ে রাখবে এবং দেখবে তোমরা এখান থেকে 99% কিন্তু বড় প্রশ্ন এবং 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পাবেই। এরপর থাকছে আমাদের মেজর পেপারের 3rd পেপার, অর্থাৎ মেজরের 3rd পেপারে থাকছে সমসাময়িক পাশ্চাত্য দর্শন। অর্থাৎ প্রথম পেপার ছিল ধর্ম রিলিজিয়ান, তারপর হচ্ছে দ্বিতীয় পেপার হচ্ছে ভারতীয় দর্শনের সমসাময়িক ভারতীয় দর্শন এবং 3 নম্বর বা তৃতীয় পেপার মেজর 3 হচ্ছে সমসাময়িক পাশ্চাত্য দর্শন। দেখি সমসাময়িক পাশ্চাত্য দর্শন থেকে 2026 সালে সায়েন্স ভিত্তিক কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে। 1 নম্বর হচ্ছে মূরকে অনুসরণ করে লৌকিক জ্ঞানতত্ত্বের পরিচয় দাও, আসবেই পরীক্ষায়। 2 নম্বর মূর তার দর্শনে কিভাবে ভাববাদ আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো। 3 নম্বর থাকছে মূরকে অনুসরণ করে ইন্দ্রিয় উপাত্ত আলোচনা করো। 4 নম্বর থাকছে রাসেলকে অনুসরণ করে পরিচিতিমূলক জ্ঞান ও বর্ণনামূলক জ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো, আসবেই পরীক্ষায় 4 নম্বর প্রশ্নটা। 5 নম্বর গেনস্টাইনের অর্থ তত্ত্বের পরিচয় দাও, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। 6 নম্বর থাকছে গেনস্টাইনকে অনুসরণ করে তার দার্শনিক ভাবনার মতামত আলোচনা করো। 7 নম্বর থাকছে অর্থপূর্ণতা বিষয়ে এর যাচাইযোগ্যতার মানদণ্ডটি ব্যাখ্যা করো। 8 নম্বরে থাকছে অর্থ শব্দের বিভিন্ন অর্থগুলি আলোচনা করো। 9 নম্বর ডিজাইন এর গঠনগত অবয়বগুলি হাইডেগার কিভাবে ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো। এছাড়াও থাকছে 10 নম্বরে হাইডেগারের দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় আলোচনা করো। 11 নম্বর থাকছে হাইডেগারকে অনুসরণ করে বাস্তবতা এবং স্থলন বা স্বরূপ আলোচনা করো। 12 নম্বর থাকছে শাস্ত্রে, লিখে নাও, এটা পরীক্ষায় আসবেই, শাস্ত্রকে অনুসরণ করে শূন্যতা স্বরূপ উৎপত্তি ব্যাখ্যা করো। এছাড়াও থাকছে 13 নম্বরে অস্তিত্ব সাধর্মের পূর্ববর্তী অর্থাৎ অস্তিবাদী এই মতবাদ ব্যাখ্যা করো। 14 নম্বর থাকছে শাস্ত্রকে অনুসরণ করে স্বাধীনতা আলোচনা করো। তাহলে এই ছিল মেজর 3rd পেপারের মোট 14টি প্রশ্ন। তার মধ্যে তোমরা 100% এখান থেকে 5 নম্বর এবং 10 নম্বরের কমন পাবেই। আমাদের এই 6 সেমিস্টারের মেজর যে 4 পেপার, অর্থাৎ মেজরের যে 4 নম্বর পেপার, সেই 4 নম্বর পেপারটা হচ্ছে রাসেলের দর্শন, রাসেলের দ্য প্রবলেম অফ ফিলোসফি গ্রন্থটা পুরোটাই আমাদের এই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখবো এই রাসেলের দর্শন থেকে কোন কোন প্রশ্নগুলো আমাদের 2026-এর জন্য ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 1 নম্বর থাকছে রাসেলের মতে ইন্দ্রিয় উপাত্তের সঙ্গে টেবিলের সম্পর্কের সমস্যা কিভাবে দেখা দেয় তা আলোচনা করো। এই প্রশ্নটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদের জন্য ঘুরিয়ে ফিরিয়ে আসবে। যাই হোক, এই টেবিল এবং টেবিলের প্রসঙ্গে এলেই যদি একই প্রশ্ন 2 বা 3 বার আসে, তোমরা 2 বা 3 বারই এই প্রশ্নের উত্তর লিখে আসবে, সেখান থেকে তোমরা কিন্তু নাম্বার পাবে। 2 নম্বর হচ্ছে দৃশ্যমান ও প্রকৃত সত্তার মধ্যে পার্থক্য আলোচনা করো। 3 নম্বর রাসেলকে অনুসরণ করে জড়ের স্বরূপ আলোচনা করো। 4 নম্বর থাকছে রাসেলের মতে টেবিলের বর্ণনায় কিভাবে বিরোধ সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। 5 নম্বর থাকছে ইন্দ্রিয় উপাত্তের অতিরিক্ত স্থায়ী বাহ্য বস্তুর স্বীকারের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো। 6 নম্বর থাকছে রাসেল কেন বলেন আমরা মরুভূমিতে একা হয়ে পড়ব। 7 নম্বর প্রশ্ন রাসেলকে অনুসরণ করে সহজাতের সূত্রটি আলোচনা করো। 8 নম্বর থাকছে আমরা কি বাহ্য বস্তুকে জানতে পারি, রাসেলকে অনুসরণ করে তা আলোচনা করো। 9 নম্বর থাকছে টেবিলের প্রকৃত সম্পর্কে পদার্থবিজ্ঞানের বক্তব্য কি রাসেলকে অনুসরণ করে আলোচনা করো। 10 নম্বর থাকছে ভাববাদ সম্পর্কে বাকলের যুক্তিগুলি আলোচনা করো। এছাড়া থাকছে 11 নম্বর জানা শব্দটি ব্যবহারিক অর্থ কি এই প্রসঙ্গে বাকলের যুক্তি পুনর্গঠন বিচার করো। 12 নম্বর থাকছে জানা ক্রিয়াপদটির বিভিন্ন অর্থ আলোচনা করো। কেউ আটকাতে পারবে না, 100% পরীক্ষায় আসবেই। কি আবার বলছি, 12 নম্বর প্রশ্ন জানা ক্রিয়াপদটির বিভিন্ন অর্থগুলি আলোচনা করো।
13 নম্বর থাকছে রাসেলকে অনুসরণ করে বিভিন্ন প্রকার পরিচিতিমূলক জ্ঞানের পরিচয় দাও। 14 নম্বর থাকবে রাসেলকে অনুসরণ করে পরিচিতিমূলক জ্ঞান ও বর্ণনামূলক জ্ঞানের পার্থক্য আলোচনা করো। 15 নম্বর থাকবে রাসেলকে অনুসরণ করে ইন্দ্রিয় উপাত্তের সঙ্গে টেবিলের সম্পর্ক কেমন তা আলোচনা করো। 16 নম্বর থাকবে দৃশ্যমান ও প্রকৃত সত্তার মধ্যে পার্থক্য আলোচনা করো। 17 নম্বর থাকবে ইন্দ্রিয় উপাত্তের অতিরিক্ত স্থায়ী বাহ্য বস্তু স্বীকারের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো। 18 নম্বর থাকবে রাসেলকে অনুসরণ করে সহজাতের সূত্রটি আলোচনা করো। অবশ্যই তোমরা প্রশ্নগুলো মুখস্থ করবে এবং তোমাদের যে সমস্ত শিক্ষকরা আছে তাদের সঙ্গে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে। আর যদি মনে হয় যে এই প্রশ্নের উত্তরগুলো আমরা পাচ্ছি না, তাহলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে। এবং আমি আগেও বলেছি, আবারও বলছি, খুব অল্প একটা পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই সকল সাজেশনের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে, যাতে করে তোমাদের ফাইনাল পরীক্ষা খুব সুন্দর হতে পারে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।